লেখিকা মৌসুমী ব্যানার্জির পদ্মাবতীর শাপমোচন। প্রসব বেদনা উঠেছে রানী সূর্যতপার। রাত্রি তখন প্রায় শেষ প্রহর। রাজা চন্দ্রভানু অস্থির চিত্তে ঘুরে বেড়াচ্ছেন প্রসব গৃহের সামনের দালানে। সূর্যতপার প্রসব যন্ত্রণার তীব্র চিৎকারে তিনি যেন আরও অস্থির। পূর্ব দিকে নতুন দিনের সূর্য যখন তার লাল আভায় সমস্ত আকাশে মায়াবী আলো ছড়িয়েছে, সেই শুভ মুহূর্তে প্রসব গৃহ থেকে সদ্যজাত শিশুর তীব্র কান্না প্রাসাদের সমস্ত অলিলে ছড়িয়ে পড়ে। রাজা চন্দ্রভানুর মুখে হাসি ফোটে। একটু পরেই এক পরিচারিকা হাসি মুখে প্রসব গৃহের দ্বার খোলে। কোলে সেই সদ্যজাত শিশু। রাজার সামনে এগিয়ে এসে বলে, রাজামশাই, সুসংবাদ আছে। আপনাদের সুস্থ ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। দেখুন পদ্মের মতো গায়ের রং। রাজা চন্দ্রভানু মুগ্ধ চোখে চেয়ে থাকেন শিশুটির দিকে। এরপর পরিচারিকার হাতে একটি স্বর্ণমুদ্রা দিয়ে বলেন, তোমাদের রানীমা কেমন আছেন? রানীমা সুস্থ আছেন মহারাজ, তবে এখন বিশ্রাম নিচ্ছেন। খুশি হয়ে চন্দ্রভানু বলেন, মেয়ের নাম দিলাম পদ্মাবতী। ধীরে ধীরে বেলা যত বাড়ে সূর্যের তাপ ততটাই প্রখর থেকে প্রখরতর হতে থাকে। সমস্ত পৃথিবী যেন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। এ যেন কোনো অশুভ সংকেতের বার্তা বহন করছে। রানী চন্দ্রাবতী আচ্ছন্নতা কাটিয়ে ধীরে ধীরে উঠে বসেন। প্রসব গৃহের ক্ষুদ্র জানলা দিয়ে দেখেন সূর্য তখন মধ্য গগনে। মনে পড়ে যায় তার, আজ তো সূর্যের উপাসনা করে জল নিবেদন করা হলো না। সূর্যের পুজো করে তার বরে রানীমার জন্ম হয়েছিল। তাই ছোটবেলা থেকেই রানী সূর্যতপা সূর্যের উপাসনা করেন। কিন্তু আজ যে তার সূর্যের উপাসনা অসমাপ্ত রইল। ধাইমাকে একথা বলতেই সে বলে, এখন তো আপনি আতুরে রানীমা। কিন্তু রানীর মন খুঁতখুত করে। হঠাৎই আকাশ হতে বজ্র ঘোষণার মতো দৈববাণী ভেসে আসে, রানী সূর্যতপা, তুমি সূর্যের উপাসক, আজ সেই উপাসনা অসম্পূর্ণ। চমকে উঠে রানী বলেন, হে সূর্যদেব, আজ যে আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাহলে এর শাস্তি পাবে তোমার কন্যা। উপাসনায় বিরত থাকার কারণ রাজকন্যা, তাই শাস্তিও পাবে সে। আমার অভিশাপে রাজকন্যার গাত্রবর্ণ ঝলসে কালো হয়ে যাবে। আকুল হয়ে রানী কাঁদতে কাঁদতে বলেন, হে সূর্যদেব, আপনার উদয়ের সাথে সাথেই আমার কন্যার জন্ম। সেই মুহূর্তে আমি কিভাবে আপনার উপাসনা করতাম? একজন মায়ের এই অপারগতা আপনি ক্ষমা সুন্দর চোখে দেখে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। ভক্তের আকুল আবেদনে সূর্যদেবের মন কিছুটা হলেও নরম হয়। উনি বলেন, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে তোমার শিশু কন্যা যখন অষ্টাদশী হবে তখন তার গাত্রবর্ণ ঝলসে কালো হয়ে যাবে। রানী দুহাত জোর করে বলেন, হে সূর্যদেব, এই শাপ মোচনে কোনো উপায় বলে দিন, আপনি তো সব পারেন। সূর্যদেব বলেন, সূর্যতপা, তুমি আমার পরম উপাসক, তাই শাপ মোচনের একটা পথ বলে দিই। কোনো বলিষ্ঠ যুবক যদি তোমার কালো কন্যাকে দেখে বিয়ে করতে রাজি হয়, তাহলে আমার 7টি ঘোড়া তাকে দেব। অবশ্যই রাজকুমারীকে সঙ্গে নিয়ে যেতে হবে তাকে। সেই ঘোড়ায় চেপে নীল সমুদ্র পেরিয়ে, রংধনুর দেশ পেরিয়ে পূব পাহাড়ে যে সূর্য মন্দির আছে, সেখানে উপাসনা করে আমায় সন্তুষ্ট করতে পারলে রাজকুমারীর শাপ মোচন হবে। তবে মনে রেখো, এই যাত্রাপথে রাজকুমারীর শরীর যেন আচ্ছাদিত থাকে মেঘ রাশিতে। সূর্যের আলো পড়লে উপাসনা সফল হবে না। এই ঘোষণার পরেই সমস্ত আকাশ মেঘে ঢেকে যায় ও প্রবল বৃষ্টি শুরু হয়। একটা একটা করে বছর পেরিয়ে যায়। রাজা রানীর মনে শান্তি নেই। রানী সূর্যতপা মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলেন, ছোটই থাক তুই, 18 বছর বয়স হলেই যে নেমে আসবে অভিশাপের করাল ছায়া। দেখতে দেখতে পদ্মাবতী 16 বছরে পড়ে। রূপ যেন তার ফেটে পড়ছে। যেমন তার রূপ, তেমন গুণ, আর তেমনই মিষ্টি স্বভাব। রাজার উদ্যানে হরেক রকম ফুলের ভিড়ে রাজকুমারী যখন রঙিন প্রজাপতির পেছনে ছুটে বেড়ায়, তখন তাকেও একটা রঙিন প্রজাপতি মনে হয়। বসন্তের এক মাতাল করা বিকেলে কোকিলের কুহু কুহু ডাকে চারিদিক যখন মুখরিত,
সেই দিন চন্দ্রনগরের রাজার ছোট ছেলে রাজকুমার রূপচন্দ্র তার দাদা রাজকুমার নবচন্দ্রের বিবাহের আমন্ত্রণপত্র নিয়ে এসেছিল রাজা চন্দ্রভানুর কাছে। ফেরার সময় উদ্যানে ছুটে বেড়ানো পদ্মাবতীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। এক দৃষ্টিতে দেখতেই থাকে রাজকুমারীকে। সময় পেরিয়ে যায়, রাজকুমারের চোখের পলক পড়ে না। দূর থেকে রানী সূর্যতপা সেই দৃশ্য দেখে এগিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, কুমার, তুমি কোন রাজ্য থেকে এসেছো? চমকে উঠে রূপচন্দ্র নিজেকে সামলে নিয়ে পরিচয় দেয়। রানী সূর্যতপার মনে আশার আলো দেখা দেয়। উনি বলেন, এত দূর থেকে যখন আমন্ত্রণ জানাতে এসেছো, তখন আতিথেয়তার সুযোগ দাও। আজ এই প্রাসাদেই তোমার থাকার আয়োজন করি, তুমি এসো আমার সঙ্গে। রূপচন্দ্র রাজকুমারীর সাথে দেখা হওয়ার প্রত্যাশায় রাজি হয়ে যায় প্রাসাদে থাকতে। রানী সূর্যতপার তদারকিতে রাতের আহার সম্পন্ন হলে উনি বলেন, রূপচন্দ্র, তোমার সাথে কথা আছে, তুমি এসো আমার মহলে। রানীর মহলে যাওয়ার সময় রূপচন্দ্রের চোখ এদিক ওদিক পদ্মাবতীকে খুঁজে বেড়ায়। পদ্মাবতী আড়াল থেকে রাজকুমারকে দেখলেও রূপচন্দ্র দেখতে পায় না রাজকুমারীকে। রানীর কক্ষে এলে উনি রাজকুমারকে সাদরে বসিয়ে বলেন, এখন আমি যা বলবো তাতে তুমি লজ্জা পেও না। আমার মেয়ে পদ্মাবতীকে মনে হয় তোমার পছন্দ হয়েছে। আমারও জামাই হিসেবে তোমাকে বেশ ভালো লেগেছে। তবে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার আগে একটা কথা জানা উচিত তোমার। আমার মেয়ে কিন্তু অভিশাপগ্রস্ত, সূর্যদেবের অভিশাপ। তবে শাপমোচনের নিদানও তিনি দিয়েছেন। মেয়ের 18 বছর বয়স পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। 18তে যখন রাজকুমারী পা দেবে, তখন সূর্যদেবের অভিশাপের ফলে মেয়ের গায়ের রং ঝলসে কালো হয়ে যাবে। তখন তুমি যদি রাজকুমারীকে বিয়ে করতে চাও, তাহলে তোমার দ্বারা তার শাপমোচন সম্ভব। এখন বলো, তুমি কি রাজি? সঙ্গে সঙ্গে রূপচন্দ্র বলে, আমি রাজি। পেরিয়ে গেছে আরো 2 বছর। রাজকুমারীর 18 বছরের জন্মদিন। সূর্যতপা ভোরবেলা সূর্যদেবের উপাসনা সাঙ্গ করেই রাজকুমারী পদ্মাবতীর জন্য পরমান্ন রান্না করেন, বুকের ভেতর একরাশ দোলাচল নিয়ে। তারপর সোনার বাটিতে পরমান্ন নিয়ে রাজকুমারীর কক্ষের দরজার কাছে আসেন। ঠিক তখনই শুনতে পান রাজকুমারীর আর্তনাদ। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখেন পদ্মাবতী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। সম্ভবত আয়নায় নিজেকে দেখেই সে আর্তনাদ করতে করতে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। সমস্ত পরিচারিকা হতভম্ব। পরমান্নের বাটি পড়ে যায় সূর্যতপার হাত থেকে। এ কোন রাজকুমারী? সমস্ত শরীর কয়লার মতো কুচকুচে কালো। মনে হচ্ছে কেউ যেন ঘোর কালো রং ঢেলে দিয়েছে তার গায়ে। বুঝতে পারেন রানী, অভিশাপের কালো ছায়া ঘিরে ধরেছে রাজকুমারীকে। তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরেন রাজকুমারীকে, বলেন, ভয় পাস না মা, রাজকুমার রূপচন্দ্র তোকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। ডুকরে কাঁদতে কাঁদতে পদ্মাবতী বলে, না মা, সেই রূপবান রাজপুত্র আর আমার দিকে ফিরেও তাকাবেন না। খবর পাঠানো হলো চন্দ্রনগরে। এবার সময় হয়েছে রাজকুমার রূপচন্দ্রের আগমনে। রাজকুমার সংবাদ পেয়ে কোটাল পুত্র শুভ্র প্রতাপকে সঙ্গে নিয়ে উপস্থিত হলো রূপনগরে। সূর্য মন্দিরে যাত্রার সময় হয়েছে। মহল থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো রাজকুমারী পদ্মাবতী। পরনে পদ্ম রঙের পোশাক, তবে ওড়না দিয়ে মুখটা ঢাকা, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। এবার রূপচন্দ্রের বিবাহের প্রস্তাব দেওয়ার পালা। সূর্যতপা বলেন, পদ্মাবতী, এবার মুখ থেকে আবরণ সরাও। কম্পিত হাতে কুণ্ঠার সাথে রাজকুমারী আবরণ উন্মোচন করে। রূপচন্দ্র তার দিকে এক পলক তাকিয়েই চোখ বন্ধ করে সভয়ে বলে, অসম্ভব, পারবো না আমি বিবাহের প্রস্তাব দিতে। কি ভয়ঙ্কর কালো একরাশ অন্ধকার যেন। পদ্মাবতীর চোখ ঝাপসা হয়ে আসে। সূর্যতপার মুখ বিষণ্ণতায় ভরে যায়। রাজা চন্দ্রভানু দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নেয়। রূপচন্দ্রের কথা শুনে কোটাল পুত্র শুভ্রপ্রতাপের চোখ চলে যায় পদ্মাবতীর দিকে। সে দেখতে পায় সজল কালো চোখ, যেন কোনো গভীর দিঘিতে স্বচ্ছ জল টলটল করছে। বুকের ভেতরটা তার টনটন করে ওঠে। সে বলে, রানীমা, আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে আমি রাজকুমারীকে বিবাহ করতে রাজি, যদিও আমি ওনার যোগ্য নই। সূর্যতপার বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর সরে গেল। স্বস্তির হাসি হেসে উনি বলেন, দীর্ঘজীবী হও বাবা, আমরা সানন্দে তোমার প্রস্তাবে রাজি হলাম। শুভ্রপ্রতাপ সময় নষ্ট না করে বলে, আসুন রাজকুমারী, আমরা সূর্য মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পদ্মাবতীর চোখ থেকে টপ টপ করে জল ঝরতে থাকে। মুহূর্তে সেই ফোঁটাগুলো থোকা থোকা মেঘ হয়ে রাজকুমারীকে ঘিরে ধরে। আকাশ থেকে নেমে আসে মেঘ বালিকারা।
ছেয়ে যায় সমস্ত আকাশ শুভ্র সাদা মেঘ। ঘোড়ায় চড়ে শুভ্রপ্রতাপ ও পদ্মাবতী যাত্রা শুরু করে। ছুটতে ছুটতে তাদের ঘোড়া এসে দাঁড়ায় নীল সমুদ্রের ধারে। মেঘ বালিকারা মেঘের পাখনা ঝেড়ে একরাশ সাদা মেঘে ঢেকে ফেলে রাজকুমারীর শরীর। তারপর তারা ফিসফিস করে তাকে বলে, পদ্মাবতী পদ্মাবতী, পদ্মবরণ কন্যা, মেঘ বালিকাদের কাছে তুমি শুধুই যে অনন্যা। তারা ঘোড়া থেকে নেমে এসে দাঁড়ায় নীল সমুদ্রের ধারে। পাশেই নবগ্রহের মন্দির। শুভ্রপ্রতাপ বলে, এই মন্দিরে পুজো দিয়ে আমরা যাত্রা শুরু করব। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসতে গিয়ে পদ্মাবতী দেখে মন্দিরের বাইরে এক কুষ্ঠরোগী ভিখারিনী বসে আছে, চাতালের একপাশে আর যন্ত্রণায় চিৎকার করছে। তাকে দেখে সে থমকে যায়। তারপর ভিখারিনীর দিকে এগিয়ে যায় সে। শুভ্রপ্রতাপও তার সাথে এগিয়ে যায়। রাজকুমারী জিজ্ঞেস করে, কোথায় যন্ত্রণা হচ্ছে বুড়িমা? ভিখারিনী বলে, পুজোর ফুল একটু ছুঁয়ে দাও না গো মা কপালে, তাহলে সেরে যাবে সব যন্ত্রণা। আমাকে যে মন্দিরে ঢুকতে দেয় না অচ্ছুত বলে, দূর দূর করে তাড়িয়ে দেয়। পদ্মাবতীর মায়ার শরীর, সে নিজের হাতের যত্ন করে ফুল ছুঁয়ে দেয় তার কপালে। সঙ্গে সঙ্গে কোথায় সেই বুড়ি? দেখা দেয় এক অপরূপা নারী। সেই নারী স্মিত হাস্যে বলে, আমি পরীক্ষা নিচ্ছিলাম তোমাদের। আমি হলাম সূর্যপত্নী সংজ্ঞা। এই নাও এই 7 রঙা ফুল। এই ফুল আকাশের দিকে তুলে ধরে সূর্যদেবের উদ্দেশ্যে সমুদ্রে নিক্ষেপ করলেই দেখতে পাবে 7টি ঘোড়ায় টানা রথ নেমে আসছে। সেই রথে উঠে 7টি লাগাম একসাথে শক্ত করে ধরবে তুমি শুভ্রপ্রতাপ। তারপর নীল সমুদ্র পেরিয়ে 7 রঙা রংধনুর দেশে এসে এক বিশাল রামধনুর ভেতর দিয়ে গেলেই দেখতে পাবে পূব পাহাড়। তবে মনে রেখো, যখন নীল সমুদ্র পাড়ি দেবে তখন মৎস্য কন্যারা নানা রকম প্রলোভন দেখাবে। নিজেদের রূপের ছলা কলায় মোহিত করতে চাইবে শুভ্রপ্রতাপকে। মিষ্টি গানের সুরে ভুলিয়ে দিতে চাইবে তোমাদের গন্তব্য। কিন্তু তোমরা তখন এক মনে সূর্যদেবকে স্মরণ করতে করতে এগিয়ে যাবে। সব কথা শুনে সংখ্যা দেবীকে প্রণাম করে তারা এগিয়ে যায় নীল সমুদ্রের ধারে। শুভ্রপ্রতাপ 7 রঙা ফুলটি সূর্যদেবকে স্মরণ করে সমুদ্রে নিক্ষেপ করে। মুহূর্তে আকাশ থেকে নেমে আসে 7টি ঘোড়ায় টানা রথ। অপূর্ব 7 রঙে আকাশ ভরে যায়। পদ্মাবতী ও শুভ্রপ্রতাপ উঠে বসে রথে। শুভ্রপ্রতাপ 7টি লাগাম একত্রে ধরে রাখে শক্ত করে। রথ উড়ে চলে আকাশ পথে। অসংখ্য মেঘের দল সঙ্গী হয় তাদের। মিষ্টি বাতাস বয়ে চলেছে। নিচে আদিগন্ত বিস্তৃত জলরাশির উচ্ছ্বাস। হঠাৎই তাদের কানে আসে মন ভোলানো গানের সুর। নিচে তাকিয়ে দেখে অপরূপা সব মৎস্যকন্যারা। নানা বিভঙ্গে তারা মোহিত করতে চায় শুভ্রপ্রতাপকে। সঙ্গে সঙ্গে দুজনে এক মনে সূর্যদেবকে স্মরণ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সেই গানের সুর যেন বাতাসে মিলিয়ে যায়। এরপর তারা দূরে দেখতে পায় ঝলমলে রংধনুর দেশ। শুভ্রপ্রতাপ 7টি লাগাম শক্ত করে ধরে এগিয়ে যায়। সে এক অপূর্ব দেশ। 7 রঙা রংধনুর দেশ পেরিয়ে তারা যখন পূব পাহাড়ের কাছে আসে, তখন সূর্য অস্ত যাচ্ছে। শুভ্রপ্রতাপ বলে, রাজকুমারী, আজ তো সূর্যাস্ত হয়ে গেল। কাল সকালে আমরা যাব সূর্য মন্দিরে। রাত্রিটা এই পাহাড়ের নিচেই কাটাতে হবে। পদ্মাবতী মাথা নেড়ে সায় দেয়। ধীরে ধীরে রাত নেমে আসে। একটা গাছের নিচে রথ দাঁড় করিয়ে তারা দুজনে প্রতীক্ষায় বসে থাকে রাত ভোর হওয়ার। পূর্ব দিকে পাহাড়ের চূড়া রক্তাভ হতেই শুভ্রপ্রতাপ ঘোড়ার লাগাম শক্ত করে ধরে। রথ ধীরে গতিতে উঠতে থাকে পাহাড়ের চূড়ার দিকে। সেখানে পৌঁছে দুজনে রথ থেকে নেমে মন্দিরের পাশের দুধ সরোবরে স্নান সেরে ভেজা কাপড়ে এসে দাঁড়ায় মন্দির চত্বরে। পদ্মাবতী সূর্যের উপাসনার জন্য একটি সোনার রেকাবে লাল চন্দনের গুঁড়ো, ঘট, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রাখে, কিন্তু লাল ফুল পাবে কোথায়? শুভ্রপ্রতাপ পাহাড়ের গায়ে ফুটে থাকা অসংখ্য ফুল দেখতে পেলেও লাল রঙের ফুল চোখে পড়ে না। পদ্মাবতীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই আকাশ থেকে একটা লাল ফুল ঝরে পড়ে সোনার রেকাবে। দুজনে খুশি হয়ে মন্দিরে প্রবেশ করে। সেই মন্দিরে কোনো ছাদ নেই, আকাশ দেখা যায়। উপাসনা শেষ করে সূর্য মন্ত্র জপ করে প্রণাম করে। এরপর সূর্যদেবকে জল নিবেদন করতে সমস্ত আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। দুজনেই ভয় পেয়ে যায়। তাহলে কি উপাসনা সুসম্পন্ন হয়নি? ওরা মন্দিরের বাইরে এসে দাঁড়ায়। দেখতে দেখতে আকাশ থেকে নেমে আসে প্রবল বৃষ্টিধারা। আর সেই ধারা বর্ষণ পদ্মাবতীর শরীর ছুঁয়ে নেমে আসতেই শুভ্রপ্রতাপ দেখতে পায় এক অভাবনীয় দৃশ্য। বৃষ্টি ধারায় পদ্মাবতীর কালো রং ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর বেরিয়ে আসছে তার শরীরে পদ্ম রং। বাতাসের ঝাপটায় পদ্মাবতীর গোলাপি ওড়না উড়ছে।
পদ্মাবতী নিজের দুহাতের দিকে তাকিয়ে অবাক হয়ে শুভ্র প্রতাপকে বলে, দেখুন আমার শরীরের আসল রং কেমন ফিরে আসছে। সেই সময় মেঘবালিকারা নেমে আসে আবার আকাশ থেকে। তারা নেমে আসতেই বৃষ্টি বন্ধ হয়ে যায়। আনন্দে পদ্মাবতী মেঘবালিকাদের সাথে নাচে, গানে, হাসিতে মেতে ওঠে। নৃত্য গীত শেষ হলে মেঘবালিকারা ফিরে যায় মেঘের দেশে। সঙ্গে সঙ্গে চারিদিক ভরে যায় ঝলমলে রোদে। শুভ্রপ্রতাপ সূর্যদেবকে প্রণাম জানিয়ে পদ্মাবতীকে নিয়ে রথে ওঠে। রামধনুর ৭ রঙে চারিদিক ভেসে যায়। নীল সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় মৎস্যকন্যারা তাদের হাত নেড়ে বিদায় জানায়। মহারাজ চন্দ্রভানু ও মহারানী সূর্যতপা তাদের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলেন। হঠাৎই প্রাসাদের উদ্যানের দিকে তাদের চোখ যায়। তারা দেখেন সেখানে আশ্চর্য এক আলো খেলা করছে। সেই আলোয় উদ্যানের ফুলেরা যেন হেসে উঠেছে। ডালে ডালে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুজনে যেন অসময়ে বসন্তের আগমন ঘটেছে। ওনারা উদ্যানে আসেন। কিছু সময় পর দেখতে পান ৭টি ঘোড়ায় টানা একটি রথ আকাশ থেকে নেমে আসছে। রথ নিচে নামলে সূর্যতপা ছুটে যান তাদের কাছে এবং বলেন, শুভ্রপ্রতাপ, তুমি আমার কন্যার শাপ মোচন করে আবার আগের রূপে ফিরিয়ে আনলে। এবার খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে, খুবই সমারোহে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।